আজ আমরা আলোচনা করব শীতকালীন ভুট্টা চাষ নিয়ে। আর এ প্রসঙ্গে বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা সৌমেশ সাহা। নমস্কার সৌমেশবাবু। নমস্কার। তো যে কথাটা বলছিলাম যে ভুট্টা চাষ নিয়ে আলোচনা করতে গেলে আজকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের রাজ্যে ভুট্টা চাষ অনেকটাই জনপ্রিয়তা অর্জন করছে। তো ভুট্টা চাষ আমরা কেন করব যদি বলেন? ভুট্টা চাষের চাহিদা আস্তে আস্তে কিন্তু বাড়ছে। তো ভুট্টা চাষ আমরা কেন করব? কারণ পৃথিবীতে মোট খাদ্যশস্য উৎপাদনে ভুট্টার অবদান 23%, তারপরেই আছে গমের অবদান 21% এবং ধানের অবদান 19%। তো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে তিনটে সিজনেই, অর্থাৎ পাক খরিফ, খরিফ এবং রবি বা শীতকালীন ভুট্টা চাষ হিসাবে কিন্তু ভুট্টার প্রসার আস্তে আস্তে বাড়ছে। ঠিক। ভুট্টা চাষ আমাদের এখানে বাড়ার কতগুলো দিক রয়েছে। কারণ হচ্ছে কৃষকরা ভুট্টা চাষ করতে প্রথমে আগ্রহ দেখাচ্ছে। কারণ শীতকালীন বা শীতের মরশুমে আমরা বোরো ধান হিসাবে যে ধানের চাষ করে থাকি সেই ধানে প্রচুর পরিমাণ জল লাগে। তো কৃষকদের কাছে এটা একটা দারুণ, জলের অপচয় হয় প্রচুর পরিমাণে, জলের খরচও হয়, জলের ভাণ্ডার থেকে জল ক্রমশ কমে আসছে। কৃষিবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে 1 বিঘা ধান চাষ করতে যে পরিমাণ জলের প্রয়োজন হয় সেই পরিমাণ জল দিয়ে 5 বিঘা ভুট্টার চাষ করা যায়। তো এইটা একটা কিন্তু দিক যে অল্প জলে আমরা ভুট্টা চাষ করতে পারছি। সেক্ষেত্রে রবি মানে খারিফ বা বোরো ধানের একটা বিকল্প হিসাবে আমরা ভুট্টার চাষকে আমরা আস্তে আস্তে উঠে আনতে পারছি। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে ভুট্টা চাষের ক্ষেত্রে ভুট্টার ব্যবহার আমাদের নিত্য প্রয়োজনে অনেক বেড়ে গেছে, যেটা আমরা আগে চিন্তা ভাবনা করতে পারতাম না। যেমন কাঁচা ভুট্টার দানা পুড়িয়ে খেলে সেটা অতি উপদেয় এবং এর চাহিদা কিন্তু দিনকে দিন বাড়ছে। মাছ, মুরগি, গোখাদ্য হিসাবে ভুট্টা অত্যন্ত পুষ্টি সম্পন্ন একটা খাদ্য। এছাড়া ভুট্টা থেকে পাওয়া যায় নানাবিধ খাদ্য, যেমন ময়দা, বিস্কুট, চিপস, কর্নফ্লেক্স। এটা কিন্তু ভুট্টার একটা বাই প্রোডাক্ট বা ইন্ডাস্ট্রি হিসাবে ভুট্টার চাহিদা আস্তে আস্তে এতে বাড়ছে। শিল্পজাত দ্রব্যের উপাদান হিসাবে ভুট্টার চাহিদা রয়েছে ব্যাপক মাত্রায়। যেমন ভুট্টা থেকে পাওয়া যায় স্টার্চ, তেল, শর্করা, প্রোটিন, সেলুলোজ, ইথাইল অ্যালকোহল ইত্যাদি, যা ওষুধ শিল্পে বা জৈব জ্বালানি হিসাবে বর্তমানে ভুট্টার ব্যবহার ক্রমবর্ধমান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভবিষ্যতে পেট্রোলিয়ামজাত পদার্থ শেষ হয়ে যাওয়ার পর সভ্যতার চালিকা শক্তি হবে স্টার্চ, যেটার অন্যতম সরবরাহ করবে হচ্ছে ভুট্টা। এছাড়া রয়েছে বিশেষ এক প্রকার ভুট্টা, যেমন সুইটকর্ন, বেবিকর্ন, পপকর্ন ইত্যাদি। যেমন এখন আমাদের ক্ষেত্রে আমরা একটু যারা অবস্থাপন্ন বাড়ি তারা মলে গেলে দেখতেই পাবে আমরা পপকর্ন খাচ্ছি বা মেলাতে বিক্রি হচ্ছে, বা অনেকে পার্বত্য এলাকায় দেখা যাচ্ছে বেবিকর্ন একটা অত্যন্ত উপাদেয় এবং স্বাস্থ্যকর খাদ্য এবং পুষ্টিকর খাদ্য। তো এই জাতীয় খাবারগুলো আস্তে আস্তে যত চাহিদা বাড়বে তো ভুট্টার উৎপাদনের চাহিদা তত বাড়বে এবং ভুট্টার চাষ দ্রুত প্রসার লাভ করবে। এবং এই সমস্ত কারণগুলোর জন্যই বর্তমানে ভুট্টার চাষ বাড়ছে। আর যদি আমরা বলি শীতকালীন ব্যাপারে, ভুট্টা চাষ যে সারা বছর ধরেই করা যায়, তার মধ্যে পাক খরিফ, খরিফ এবং রবি মরশুম বা শীতকালীন মরশুমে ভুট্টা চাষের একটু দীর্ঘমেয়াদী হয়, এটা ঠিক কথা। কিন্তু শীতকালীন যে ভুট্টা চাষ করা হয় তার ফলনটা অত্যধিক পাওয়া যায়, প্রায় খরিফ মরশুমের দ্বিগুণ। এই কারণেগুলোর জন্যই কিন্তু শীতকালীন ভুট্টা চাষ ক্রমশ বাড়ছে। আমাদের যে খাদ্যাভ্যাসের মধ্যে একটা পরিবর্তন আসছে, সুতরাং ভুট্টা চাষের চাহিদা দিন দিন বাড়ছে। এবং আমরা যদি শীতকালীন ভুট্টা চাষ করি তাহলে আমরা অনেকটাই লাভবান হতে পারবো, তাই তো? একদম। একটু যদি বলেন যে ভুট্টা চাষের গুরুত্বপূর্ণ দিকগুলো কি কি? ভুট্টা চাষের গুরুত্বপূর্ণ দিকগুলো হচ্ছে যে ভুট্টা থেকে আমরা নানা রকমের বাই প্রোডাক্ট পাচ্ছি এবং ভুট্টা যে নানা রকমের ভ্যারাইটি বা জাত সেগুলো খাদ্য হিসাবে গ্রহণ করা হচ্ছে। এবং ভুট্টা থেকে আগামী দিনে ইন্ডাস্ট্রি শিল্পও একটা নানা রকমের একটা দিক খুলে যাচ্ছে, যেটা আমি আগের আলোচনা করলাম যে স্টার্চ, যেটা আগামী দিনের জ্বালানির একটা সম্ভাবনার দিক রয়েছে। তো এর প্রধান সোর্স হবে ভুট্টা, এবং ভুট্টা থেকে চিপস, ময়দা, বিস্কুট এগুলো তৈরি হচ্ছে। তো এই সমস্ত কারণগুলো একটা উজ্জ্বল দিক খুলে দিচ্ছে। এবং যে সময় আমরা শীতকালীন ভুট্টা নিয়ে যে আলোচনা করছি, এই শীতকালীন যে রবি চাষটা হয় সেখানে প্রচুর জল লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ভুট্টা চাষ করতে পারি তাহলে অনেক অল্প জলে এবং কম জলে ভুট্টা চাষটা করতে পারি এবং কম খরচেও করতে পারি। ঠিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভুট্টা চাষের আস্তে আস্তে এই যে বিভিন্ন দিক খুলে যাচ্ছে, বিভিন্ন সম্ভাবনা বা উজ্জ্বল দিকগুলো খুলে যাচ্ছে। তো শীতকালীন ভুট্টা চাষের ক্ষেত্রে আমরা কোন জাতের ভুট্টা চাষ করব? শীতকালীন ভুট্টা চাষের ক্ষেত্রে প্রধানত
আমাদের যেটা আমরা বেছে নিই, যেগুলোতে হরিয়ানা কোয়ালিটি প্রোটিন মেচ যেগুলো বলা হয়, যেমন HPQM1, শক্তিমান 3, শক্তিমান 4, এই জাতীয় জাতগুলোকে আমরা বেছে নিই। কারণ নেওয়ার অর্থটা হচ্ছে শীতকালীন ভুট্টা চাষটা একটু দীর্ঘমেয়াদী হয়। আচ্ছা, যেমন আপনি যদি দেখেন যে আমাদের ভুট্টার যে জাতগুলো আছে সেগুলো সংকর জাত বা যে কম্পোজিট জাতগুলো আছে, যেগুলো কিনা বর্ষাকালে বা প্রাক খরিফ মরশুমে আমরা করি, সেগুলো মোটামুটিভাবে 90 থেকে 100 দিনের মধ্যেকার ফসল। কিন্তু ভুট্টা যেগুলো আমরা শীতকালীন আমরা চাষ করি সেগুলো 130 দিন বা 140 দিন পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে 145 পর্যন্ত জাত অনুসারে সেগুলো সময় নিয়ে নেয়। ঠিক। তো সেই কারণে জন্য ভুট্টা চাষের এত সময়ের ফলে ভুট্টা চাষের যেমন এক পক্ষে যেমন প্রোডাকশনটা বেশি হয়, তেমন এই যে HPQM1 এই জাতীয় ভুট্টাগুলোর পুষ্টিগুণ সম্পন্ন বেশি। যেমন যে মানে এসেনশিয়াল যে অ্যামাইনো অ্যাসিড সেগুলো কিন্তু এতে বেশি পরিমাণে থাকে, যেমন লাইসিন, লিউসিন, ট্রিপ্টোফ্যান, এগুলো অনেক বেশি পরিমাণে থাকে। সেই কারণের জন্য আমরা বলে থাকি যে শক্তিমান 1, শক্তিমান 3, শক্তিমান 4, HPQM1 এই জাতীয় ভুট্টা চাষগুলোকে আমরা শীতকালীন জাত হিসেবে আমরা জাত হিসেবে বেছে নিতে পারি। তো এইটা মোটামুটি দীর্ঘমেয়াদী একটা জাত, তাই তো? তো শীতকালীন ভুট্টা চাষের জন্য বীজ বোনার আদর্শ সময় কি হবে? দেখুন, শীতকালীন ভুট্টা চাষের জন্য কিন্তু বীজ বোনার ক্ষেত্রে আদর্শ সময়টা নির্বাচন করা খুবই জরুরি। সাধারণত দেখা যাচ্ছে যে অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বর মাসের মাঝামাঝি, অর্থাৎ বাংলা যদি আমরা বর্ষপঞ্জি ধরি, সেক্ষেত্রে দেখা যাবে যে কার্তিক মাসই হচ্ছে ভুট্টা চাষের পক্ষে আদর্শ, বীজ বোনার পক্ষে আদর্শ। এর কারণ হিসেবে কৃষি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, যদি শীতকালীন আমাদের দিনের বেলার টেম্পারেচার 10 ডিগ্রির নিচে নেমে যায় পরপর 3-4 দিন, এবং রাতের টেম্পারেচার যদি 4 ডিগ্রি বা 3 ডিগ্রি পর্যন্ত নেমে যায় পরপর 3-4 দিন, তাহলে কিন্তু ভুট্টার যে পরাগ রেণু, সেই পরাগ রেণুটা ঠিকঠাক নিঃসরণ হয় না। তার ফলে ভুট্টা গাছে দানা পুষ্টি হবে না এবং ফলও ধরবে না। তো সেই কারণের জন্য ভুট্টা চাষ এমন সময়তে করতে হবে, এমন সময় ভুট্টার বীজ আমাদেরকে বুনতে হবে যেক্ষেত্রে 22 থেকে 24 ডিগ্রি টেম্পারেচার পাওয়া যায়, এতে ভুট্টার অঙ্কুরোদ্গম ভালো হয়। 22 থেকে 24 ডিগ্রি টেম্পারেচার ঠিক অক্টোবর মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমাদের ওই সময়টা ওই টেম্পারেচার থাকে, ওই তাপমাত্রা থাকে, এবং এতে গাছের অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো হয়। এবং আমাদের যেহেতু এটা মোটামুটিভাবে 4.5 থেকে 5 মাস একটা টাইম ডিউরেশন আমি বলছি, সেক্ষেত্রে মার্চ মাসের মাঝামাঝি সময়তে গিয়ে আমরা ভুট্টার দানা থেকে তুলি। ঠিক সেই সময়তে আবার 30 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার থাকে, তাতে করে দানা ভালো পুষ্ট হয়। তো এই সকল কারণ বিবেচনা করে দেখা গেছে যে আমাদের পশ্চিমবঙ্গের শীতকালীন যে ভুট্টা চাষ, সেক্ষেত্রে অক্টোবরের মাঝামাঝি থেকে যদি নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমরা এই বীজটা বুনে দিতে পারি, তাহলে কিন্তু একদিকে আমাদের প্রোডাকশনটাও খুব ভালো হবে এবং আমাদের গাছের অঙ্কুরোদ্গম ক্ষমতাও খুব ভালো হবে। অক্টোবর নভেম্বরের যে তাপমাত্রা থাকছে বা যে জলবায়ু থাকছে, সেই সময় ভুট্টা চাষ করার পক্ষে খুবই উপযুক্ত, একদম আদর্শ। তো একটু যদি বলেন যে এখানে এই ক্ষেত্রে বীজের হার কত হবে বা কিভাবে বুনবে? তো এক্ষেত্রে আমরা যেটা বলি সবসময়তেই, তো আমরা পরামর্শ দিই আর কৃষক ভাইদেরকে যে আমরা সারিতে বোনার জন্য বলি, কিন্তু অনেকে শোনেন না, তারা ছিটিয়ে বোনেন। তবে আমরা পরামর্শ দেবো যে সারিতে ভুট্টা যাতে করে বোনা হয়। তো বীজের হার মোটামুটি হেক্টর পিছু 20 থেকে 24 কেজি বা 22 থেকে 24 কেজি পর্যন্ত আমরা বীজের হারকে আমরা ব্যবহার করতে পারি, সেটা সারিতে বোনার জন্য। সারিতে বোনার জন্য ছিটিয়ে বোনার ক্ষেত্রে সেটা 30 কেজি পর্যন্ত চলে যেতে পারে। তো এই ক্ষেত্রে চাষ পদ্ধতিটা কিরকম হবে? আমরা যখন ভুট্টা বুনবো তখন আমরা সারিতে বোনার জন্য বলবো, এবং চাষ পদ্ধতি আমরা আস্তে আস্তে আলোচনার দিকে আসছি। সেটা হচ্ছে যখন আমরা ভুট্টা বোনা হবে তখন আমরা বলবো যে সারি থেকে সারির দূরত্ব হবে 2 ফুট অর্থাৎ 60 সেন্টিমিটার, এবং প্রতি সারিতে গাছ থেকে গাছের দূরত্ব হবে 20 সেন্টিমিটার, অর্থাৎ মোটামুটি ফাঁক ফাঁক করে বুনতে হবে। এবং আমাদের প্রতি বর্গমিটারে যেন 8টার বেশি গাছ না হয়। তো এই রকমভাবে ভুট্টাটাকে আমাদেরকে বুনতে হবে, মানে প্রতি বর্গমিটারে 8টার বেশি যেন গাছ না থাকে। আচ্ছা। এবং সারি থেকে সারির দূরত্ব হবে 2 ফুট বা 60 সেন্টিমিটার, আর গাছ থেকে গাছের দূরত্ব হবে 20 থেকে 25 সেন্টিমিটার। এইভাবে বুনলে পরে তাহলে ভালো ভুট্টার দানা পুষ্ট হবে, গাছের গ্রোথ ভালো হবে, গাছ সুস্থ সবল হবে এবং ভালো প্রোডাকশন পাওয়া যাবে। তো এইভাবে করতে গেলে আমরা জমি তৈরি বা চাষ পদ্ধতিটা সেরকম যদি একটু বলেন।
হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই এইভাবে ভুট্টা গেলে আমাদেরকে খুব ভালোভাবে জমি তৈরি বা চাষের দিকে যেতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে হবে প্রথমে আমাদের মাটি নির্বাচন। ভুট্টা চাষে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জমিতেই ভুট্টা চাষ হয়, তবে আমাদের লবণাক্ত জমি বা ক্ষারীয় যেখানে মাটি আছে সেই জমি বাদ দিয়ে সব জায়গাতেই আমাদের ভুট্টা চাষের জন্য উপযুক্ত মাটি পাওয়া যায়। মোটামুটিভাবে জমি তৈরির ক্ষেত্রে গভীর চাষযুক্ত পরিষ্কার জমি ভুট্টা চাষের পক্ষে উপযুক্ত। বেশ কয়েকবার চাষ দিয়ে ঝুরঝুরে করে মাটি জমি তৈরি করতে হবে। আগাছা ও শস্যের অবশিষ্ট নাড়া বেছে ফেলতে হবে এবং জমি তৈরি করার সময় 5 থেকে 10 টন হেক্টর প্রতি জৈব সার বা পচানো সার তাকে প্রয়োগ করতে হবে। জৈব সার বলতে এখানে কি ধরনের সার আমরা ব্যবহার করতে পারি? এখানে আমরা গোবর সার, কম্পোস্ট সার, পাতা পচা সার এই ধরনের সারগুলো আমরা ব্যবহার করতে পারি। সেটা জমি তৈরির সময় দিতে হবে, জমি তৈরির সময় দিতে হবে 5 থেকে 10 টন। হ্যাঁ, এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে উই পোকার উপদ্রব। ভুট্টা চাষের ক্ষেত্রে উই পোকার একটা সমস্যা। তো যদি এরকম উপদ্রুত এলাকা দেখা যায় তাহলে আমাকে হেক্টর প্রতি 30 কেজি ক্লোরপাইরিফস ওই জমি তৈরির সময়কে মাটিতে দিয়ে দিতে হবে, যাতে করে উই পোকাটা আক্রমণ থেকে আমার গাছ থেকে আমি রক্ষা করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কটা চাষ দেব? মোটামুটিভাবে আমরা 2 বা 3টে, সেটা মাটির গঠন অনুসারে চাষ দিয়ে জমিটাকে ঝুরঝুরে করে নিতে হবে এবং মাটির মধ্যে যে সমস্ত আগাছা থাকবে বা অবশিষ্ট ফসলের নাড়া থাকবে সেগুলোকে তুলে বাইরে ফেলে দিতে হবে। জমির আলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ হচ্ছে জমি যদি আল পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে ওই জমির আলেই হচ্ছে রোগ এবং পোকার আঁতুর ঘর। আচ্ছা, এই ভুট্টা চাষের ক্ষেত্রে আমরা তো মূল জমি তৈরির সময় সার প্রয়োগ করব, তো সার প্রয়োগটা কি হারে করব, কি সার প্রয়োগ করব? অবশ্যই আমাদেরকে সার প্রয়োগ করতে হবে। আমি একটু আগেই বললাম যে জমি তৈরির সময়তে আমাদেরকে প্রায় 5 থেকে 10 টন জৈব সার প্রয়োগ করতে হবে এবং তারপরে আমাদেরকে হেক্টর প্রতি 140 কেজি নাইট্রোজেন, 70 কেজি ফসফেট এবং 70 কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে। এর মধ্যে মূল সার হিসাবে 1/4 ভাগ নাইট্রোজেন এবং পুরো ফসফেট এবং 1/4 ভাগ পটাশ বীজ বোনার আগে 5 থেকে 7 সেন্টিমিটার গভীরে প্রয়োগ করতে হবে এবং চাপান সার হিসাবে মোট নাইট্রোজেনের হাফ ভাগ এবং পটাশের হাফ ভাগ গাছের হাঁটু উচ্চতায় প্রয়োগ করতে হবে এবং অবশিষ্ট 1/4 ভাগ গাছের যখন পতাকা পাতা ছাড়বে এবং অবশিষ্ট 1/4 পটাশ তখন প্রয়োগ করতে হবে। তো এইভাবে মোটামুটিভাবে আমাদের সার প্রয়োগের সময় 2টো বিষয় খেয়াল রাখতে হবে যে সারকে আমরা একসঙ্গে প্রয়োগ করব না। মূল সার হিসাবে আমরা যেটুকু সার দিচ্ছি তারপরে আমাকে চাপান সার দিতে হবে মোটামুটিভাবে 15 থেকে 20 দিন বা 21 দিনের মাথায় এবং দ্বিতীয় চাপান সার দিতে হবে 40 থেকে 42 দিনের মাথাতে। এবং চাপান সার দেওয়ার সময়তে আমাকে গাছ থেকে মোটামুটি 15 সেন্টিমিটার দূরে প্রয়োগ করতে হবে এবং দেখতে হবে যেন মাটিতে উপযুক্ত পরিমাণ রস থাকে। বা সেক্ষেত্রে কি জলসেচের কোনো ব্যবস্থা করতে হবে? যদি রস না থাকে তাহলে আমাকে সেচের ব্যবস্থা অবশ্যই করতে হবে, নাহলে সারটা মাটিতে না গুললে গাছ খেতে পাবে না। তো আমরা যদি অন্তর্বর্তী পরিচর্যার কথা ভাবি, অন্তর্বর্তী পরিচর্যা কিভাবে করতে হবে? অন্তর্বর্তী পরিচর্যার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে গাছের সংখ্যা সঠিক আছে কিনা। যদি গাছের সংখ্যা সঠিক না থাকে তাহলে আমাদেরকে ওই যে বললাম প্রতি বর্গমিটারে 8টার বেশি গাছ রাখা যাবে না, সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুট্টা গাছের একটা আগাছার সমস্যা দেখা দেয়। সেই আগাছার জন্যে আমাদেরকে যদি চওড়া পাতা এবং ঘাস জাতীয় আগাছার খুব মানে ওখানে প্রচুর পরিমাণে উপদ্রব থাকে তাহলে জমি তৈরির সময়তে আমাকে হেক্টর প্রতি 1 থেকে 2 কেজি অ্যাট্রিজিন মাটিতে প্রয়োগ করতে হবে। এবং আমাদেরকে অন্তর্বর্তী পরিচর্যার জন্য আরেকটা লক্ষ্য রাখতে হবে যে জলসেচের। সেক্ষেত্রে আমাদেরকে জলসেচের জন্য আমাদেরকে অবশ্যই মানে গুরুত্ব দিয়ে দেখতে হবে জলসেচের ব্যাপারটা, কারণ ভুট্টা গাছ যেমন খুব জল সহ্য করতে পারে না, আবার খরাও সহ্য করতে পারে না। সেক্ষেত্রে জলের সোর্স অনুযায়ী বা জলের সুবিধা অনুযায়ী আমাদের ভুট্টা চাষের ক্ষেত্রে মোটামুটি 4টে বা 5টা জলসেচের প্রয়োজন হয়। সেটা কোন কোন সময়ে জলসেচগুলো দিতে হবে? জলসেচ সময়টা খুব মানে সংকটময় দশাতে জলসেচ দিতে হবে। ভুট্টা চাষের ক্ষেত্রে কয়েকটা সংকটময় দশা দেখা যায়, যেমন বোনার পরে একটা জলসেচ দিতে হবে যদি মাটিতে রস না থাকে। তারপরে গাছের যখন হাঁটু উচ্চতা থাকবে তখন একটা জলসেচ দিতে হবে। এরপরে যখন পুরুষ ফুল আসবে অর্থাৎ যখন ঝুঁটি আসবে তখন একটা জলসেচ দিতে হবে। এরপরে যখন স্ত্রী ফুল আসবে বা সিল্ক যেটাকে বলা হয় সেটা যখন আসবে বা মোচা যখন আসবে তখন একটা জলসেচ দিতে হবে।
এবং দানা যখন পুষ্ট হবে তখন একটা জলসেচ দিতে হবে। এই হচ্ছে জলসেচের দেওয়ার সময়। যদি 5টা জলসেচে দেওয়া না যায় বা সেই পরিমাণ জল না থাকে, তাহলে মিনিমাম কটা জলসেচ দিতে হবে? মিনিমাম আমাদেরকে 3টে জলসেচ দিতেই হবে। তার মধ্যে প্রথম জলসেচটা অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে হাঁটু উচ্চতায়, এবং দ্বিতীয় জলসেচ অবশ্যই দিতে হবে পুরুষ ফুল আসার সময়, এবং তৃতীয় জলসেচ অবশ্যই দিতে হবে দানা পুষ্টির সময়। এই 3টে জলসেচ আমাদেরকে দিতেই হবে। তবে এক্ষেত্রে যেটা বর্তমানে আমরা কৃষকদেরকে বলছি যে ভাসিয়ে জলসেচ না দিয়ে যদি আমরা ভিজিয়ে জলসেচ দিই, তাহলে কিন্তু কৃষকদের ক্ষেত্রে এটা যেমন জলের অপচয়ও কমবে, কৃষকদের সময়ও বাঁচবে এবং পয়সাও সাশ্রয় হবে। কারণ এইটার জন্য আমাদের সরকার থেকে এখন মাইক্রো ইরিগেশন সিস্টেম বা ক্ষুদ্র জলসেচের প্রকল্পের মাধ্যমে এই সিস্টেমটা দেয়া হচ্ছে। সেক্ষেত্রে পুরোপুরি ফ্রিতে তাদেরকে কিছু স্প্রিংলার মেশিন দেওয়া হচ্ছে কৃষকদের যারা ভুট্টা চাষ, শুধু যারা ভুট্টা চাষ না, যে কোনো চাষ করবে। এবং সেক্ষেত্রে শুধু জিএসটি টাকাটুকুই কৃষকদেরকে প্রদান করতে হবে, বাকি টোটালটাই ফ্রিতে কৃষকরা পাবেন। অর্থাৎ জিনিসের যেটা দাম সেটা পুরোটাই গভর্নমেন্ট তরফ থেকে ভর্তুকি হিসাবে দেওয়া হচ্ছে। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, 1 বিঘা জমির জন্য প্রায় মোটামুটি 2000 টাকা কৃষকদেরকে জিএসটি হিসাবে দিতে হবে। আর 1 বিঘা জমির জন্য 360 ফুটের পাইপ পাবেন, এবং কৃষকরা স্প্রিংলার পাইপ পাবেন, এবং 3টে স্প্রিংলার হেড পাওয়া যাবে। তো সেক্ষেত্রে পুরোটাই হচ্ছে ফ্রি অফ কস্টে সরকার থেকে দেওয়া হচ্ছে, যার মূল্য প্রায় 15,000 টাকা। তো কৃষকরা যদি ভাসিয়ে জলসেচ না দিয়ে যদি ভিজিয়ে জলসেচ দেন, তাহলে কিন্তু এই স্কিম থেকে কৃষকরা লাভবান হবেন। এদিকে পরিবেশেরও জলের অপচয় কমবে এবং সময়ও কমবে, এবং কৃষকদের জলসেচের দেওয়ার খরচটাও বাঁচবে। তো ভুট্টা গাছের অন্তর্বর্তী পরিচর্যাকালীন আমরা যখন বলি যে 15 দিন থেকে 20 দিনের মাথাতে যখন প্রথম সেচ দেওয়া হয়, তখন তাদেরকে আমরা বলি যে ভুট্টা গাছের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেখান থেকে নালি কেটে বা ভেলি কেটে দুদিকে মাটি ধরিয়ে দেওয়া হয়, যাতে করে গাছটা ভেঙে না যেতে পারে বা শক্ত সামর্থ্য হয়। তো ওই ভেলিতে যখন কৃষকরা জলসেচটাকে ভাসিয়ে দেন, সেই ভাসিয়ে দেওয়ার জন্য কিন্তু জলের অপচয় প্রচুর হয়। এক জায়গা থেকে অন্যদিকে জল যাওয়ার সময় মাটি থেকে জল টেনে নেয়, সূর্যের তাপে কিছুটা জল বাষ্পীভূত হয়ে চলে যায়, এইভাবে জলের অপচয় হয়। তো সেই জন্যই পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথ প্রকল্পের মাধ্যমে আমাদের এই মাইক্রো ইরিগেশন বা বাংলা সিঁচাই যোজনার মাধ্যমে আমাদের এই মাইক্রো ইরিগেশন প্রকল্প নিয়ে আসা হয়েছে, যেখানে পার ড্রপস মোর ক্রপস এই ক্যাপশনে যে আমরা প্রতিটা ফসলেই আমরা এই ধরনের সেচ ব্যবস্থার মাধ্যমে আমরা ফসল ফলাতে পারি। তো এই ক্ষেত্রে ফসল কাটা কখন হবে? ভুট্টা চাষের ক্ষেত্রে আমাদের ফসল কাটাতে হয় ভুট্টা আমরা কি হিসাবে গাছ ভুট্টা গাছের চাষ করছি তার উপর নির্ভর করে। যেমন যদি কেউ গোখাদ্য হিসাবে যারা করছেন, তারা ভুট্টা গাছের ফুল আসার আগেই কাঁচা অবস্থায় ভুট্টা গাছটাকে কেটে ফেলতে হবে। এবং যারা ধরুন ভুট্টার দানা পুড়িয়ে খাবেন, সেক্ষেত্রে কিন্তু দুধ অবস্থায় ভুট্টাটাকে হারভেস্ট করতে হবে বা পেড়ে ফেলতে হবে। এবং যারা ভুট্টা পুরোপুরি দানা হিসাবে পুরো দানা পুষ্ট হতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা, ভুট্টার যে দানাতে মোচাতে যে পাতাটা লেগে থাকবে, সেই পাতাটা একদম যখন পুরোপুরি শুকিয়ে যাবে, তখন কিন্তু ভুট্টা গাছের আমাদের দানা ভাঙতে হবে। তো মোটামুটিভাবে 25 থেকে 30% আর্দ্রতা থাকবে, এই অবস্থার মধ্যে আমাদের ভুট্টা গাছের দানাটাকে ভাঙতে হবে। এবং সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমরা ভুট্টাটাকে কি হিসাবে ব্যবহার করছি। তো এই ক্ষেত্রে ফলন কিরকম হবে? আমাদের পশ্চিমবঙ্গের ভুট্টার গড় ফলন আগের থেকে অনেক বেড়েছে। মোটামুটিভাবে 2600 থেকে 2700 কেজি পার হেক্টর আমাদের ফলন এখন আছে। এটা আরো বাড়ানো যেতে পারে। ভালোভাবে চাষ করলে এই ফলন 350 কেজি পর্যন্ত হতে পারে পার হেক্টরে বা আরো বেশি হতে পারে। এই যে শীতকালীন ভুট্টা চাষের কথা আমরা বলছি, তো প্রত্যেক ফসলের ক্ষেত্রেই তো রোগ পোকা রয়েছে, এবং রোগ পোকা একটা বড় শত্রু, অনেকটাই ফসলের ক্ষতি করে নেয়। তো ভুট্টা চাষের ক্ষেত্রে কি ধরনের রোগ পোকা দেখা যায়? ভুট্টা চাষের ক্ষেত্রে অনেক ধরনেরই রোগ পোকা দেখতে পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাজরা পোকা, পাতামোড়া পোকা, আমি বলেছি উই পোকা, এবং বর্তমানে সবচেয়ে যেটা সমস্যা সংকুল ব্যাপার হচ্ছে ফল আর্মি ওয়ার্ম বা FAW। এই পোকাটা ভুট্টাতে আক্রমণ করছে ঝাঁকে ঝাঁকে, এবং ভুট্টা গাছের এতই ক্ষতি করছে যে সহজে এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং এই পোকাটা 2018 সালে আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে প্রথম দেখা যায়, এবং বর্তমানে এই পোকাটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে ছড়িয়ে গেছে, এবং যেখানে যেখানে ভুট্টা চাষ বাড়ছে সেখানে সেখানে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে এই পোকাটা। একটু কি বলবেন এই পোকা আক্রমণের লক্ষণগুলো কি কি? এই পোকা আক্রমণের লক্ষণ যেটা হচ্ছে, আমরা যদি খেতে যাই তাহলে দেখতে পাবো যে পাতাতে প্রায় ফুটো রয়েছে, এবং উপরের দিকে পাতা
যেখানে কাণ্ডের সঙ্গে লেগে আছে সেই জায়গাগুলোতে দেখা যাবে যে গর্ত গর্ত রয়েছে এবং পাতাতে এবং গাছের মধ্যে প্রচুর পোকার পায়খানা লেগে থাকবে, বিষ্ঠা লেগে থাকবে। তো এই ধরনের যদি লক্ষণগুলো আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই পোকার আক্রমণটা উপস্থিতিটা চলে এসেছে। এবং এই পোকা নিয়ন্ত্রণ করতে গেলে পোকাটাকে ভালো করে চিনতে হবে। পোকা চেনার জন্যে আমাকে যেটা দেখতে হবে যে এই পোকার লেদাটাকে, এই পোকার লেদার বা লার্ভার মাথার উপরের উল্টো দিকে ইংরেজি ওয়াই চিহ্ন থাকে এবং পেছন দিকে 4টে কালো টিপ বর্গাকারে সাজানো থাকে। এটা গেল লেদা পোকার ক্ষেত্রে। এবং পূর্ণাঙ্গ যে মথ, সেই মথের পেছনের ডানাটা থাকে সাদা রঙের হয় এবং পুরুষ যে মথ তার সামনে বাদামি রঙের যে ডানা থাকে তার কোণের দিকে সাদা রঙের একটা ছোপ দেখতে পাওয়া যায়। যদি এই ধরনের পোকা চলে আসে তাহলে বোঝা যাবে যে এই পোকার আক্রমণ শুরু হয়ে গেছে। তো এই পোকার নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে খুব কিন অবজারভেশন বা খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ক্ষেত প্রদক্ষিণ করতে হবে। মানে পরিদর্শনটা এখানে খুব জরুরি, খুব জরুরি। যেমন ধরুন আমাকে প্রথম দেখতে হবে নজরদারি। কিরকম নজরদারি করতে হবে না, আমি যদি ফেরোমন ফাঁদ ব্যবহার করি বিঘা প্রতি 5টা করে, তাহলে যদি সেই ফেরোমন ফাঁদে পোকাটা ধরা পড়ে তাহলে বুঝতে পারবো যে পোকার উপস্থিতি এসেছে। এছাড়াও আমাকে পরিদর্শন করতে হবে না, ভুট্টা চারা বেরোনোর সঙ্গে সঙ্গে আমাকে 28 দিন পর্যন্ত দেখা যায় যদি এই পোকা নজরে আসে এবং সেটা 1 থেকে 5% গাছ ক্ষতি করে তাহলে কিন্তু আমাকে চিন্তা ভাবনার বিষয় আছে। মানে সেক্ষেত্রে রাসায়নিক ওষুধ ব্যবহার করতে হবে। শুরুতে আমরা রাসায়নিকের দিকে যাব না, আমরা শেষের দিকে যাব, কিন্তু আমাকে চিন্তা ভাবনা করার বিষয় শুরু করতে হবে যে এই পোকাটা আমাকে নিয়ন্ত্রণ কি করে করা যায়। এবং যদি দেখা যায় যে 40 দিন পর্যন্ত বা 50 দিন পর্যন্ত দেখা যায় যদি 10% গাছ ক্ষতি হয়েছে তাহলে কিন্তু আমাকে নিয়ন্ত্রণ ব্যবস্থা করতে হবে। তো প্রথমে আমাকে যেটা করতে হবে পরিচর্যাগত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। বীজ বোনার পূর্বে গভীর চাষ দেওয়া প্রয়োজন, এর ফলে পিউপাগুলো বন্ধু পোকা সহজেই খাদ্য হিসাবে ধরা পড়ে যাবে। ভুট্টা চারার বয়স যখন 1 মাস পর্যন্ত হবে তখন পাখি বসার ব্যবস্থা করে দিতে হবে, মোটামুটিভাবে বিঘাতে প্রায় 5 থেকে 7টা। এরপর আসি যান্ত্রিক ব্যবস্থাপনা। হাত দিয়ে ডিমের গাদা এবং লার্ভারের প্রথম ইস্টার দশাগুলোকে যদি ফেলে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু এই পোকা সহজেই বিনষ্ট হয়। এবং পোকার উপস্থিতি নজরে আসার সঙ্গে সঙ্গে ভুট্টার সব থেকে উপরের পাতাগুলো যেখানে কাণ্ডের সঙ্গে লেগে আছে সেখানে চুন ও বালির পরিমাণ মতো মেশাতে হবে, মিশিয়ে প্লাগ করে দিতে হবে। কতটা না, 1 কেজি বালির সঙ্গে 30 গ্রাম চুন দিয়ে সেটাকে ভর্তি করে দিতে হবে। এবং আমাকে বিস্টপের ব্যবহার করতে হবে। বিস্টপ হিসাবে কিরকম করতে হবে না, বিস্টপের মাধ্যমে অপেক্ষাকৃত আমরা 2 নম্বর বা 3 নম্বর ইস্টার লার্ভাটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেক্ষেত্রে হেক্টরে 10 কেজি চালের গুঁড়ো, তার সঙ্গে 2 কেজি ঝোলা গুড় ও 2 থেকে 3 লিটার জল মিশিয়ে ওই মিশ্রণ 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এরপরে বিস্টপ মাঠে দেওয়ার ঠিক 30 মিনিট আগে ওই মিশ্রণের মধ্যে 100 গ্রাম থার্ডি কাপ 75% WP মেশাতে হবে এবং ওই হোলগুলোতে দিতে হবে। এইভাবে কিন্তু আমরা পোকাটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়া ভুট্টা ক্ষেতের চারপাশে যদি আমরা নেপিয়ার ক্রপস দিয়ে দিই তাহলে পোকাগুলো সহজে নেপিয়ার ক্রপসে আক্রমণ করবে এবং আমরা সেখানে যদি নিম তেল স্প্রে করি তাহলে কিন্তু পোকাটা মারা যাবে। তো রাসায়নিক উপায়ের আগেই কিন্তু আমাদেরকে এই সমস্ত নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদেরকে ভুট্টা চাষের ক্ষেত্রে এই আর্মিওয়াম বা ফও আর্মিওয়ামের ক্ষেত্রে আমাদের কিন্তু এই সমস্ত উপায়ের মাধ্যমে আমাকে এটা নিয়ন্ত্রণের দিকে যেতে হবে। তো মোটামুটিভাবে ভুট্টা চাষের ক্ষেত্রে এই যে আপনি আর্মিওয়াম বললেন সেটা হচ্ছে মূল পোকা, এছাড়া মাজরা পোকা বা অন্যান্য পোকাগুলোর কথা বলছিলেন। হ্যাঁ, এছাড়াও অন্যান্য পোকা আছে, যেমন মাজরা পোকা আছে, পাতামোড়া পোকা আছে, আমাদের উই পোকা আছে। এই জাতীয় পোকাগুলোর ভুট্টার ক্ষেত্রে কাজে লাগে। তবে এগুলোর আক্রমণকে ছাপিয়ে গেছে আর্মিওয়াম। এগুলো এখন খুব একটা আক্রমণ ভুট্টাকে ক্ষতি করতে পারে। যদি বলি রোগের কথা, রোগের ক্ষেত্রে ভুট্টার আমাদের ধসা রোগ আছে, মরিচা রোগ আছে বা পাতায় দাগ রোগ আছে। সেক্ষেত্রে আমাদেরকে প্রতি লিটার জলে কার্বেন্ডাজিম বা ম্যাঙ্কোজেব জাতীয় ওষুধ মেশালে স্প্রে করলে কিন্তু আমরা সুফল পেতে পারি। তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে শীতকালীন ভুট্টা চাষের কথা, যে শীতকালীন ভুট্টা চাষ